আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন, উপভোগ করছেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, অডিও এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক থাকলেই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট বাকি বন্ধুদেরকে ডেকে নাও, বলে নাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞানের প্লান্ট ফিজিওলজির মতো একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, তাই এই চ্যাপ্টারের কোনো একটি টপিক যদি মাঝখানে ছেদ পড়ে যায়, বাদ পড়ে যায়, তাহলে কিন্তু পুরো টপিকটা ইভেন কি উদ্ভিদ সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান অর্জন করাটা খুবই দুরূহ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট তোমরা শেয়ার করে দাও, বাকি বন্ধুদের মেনশন করে দাও এবং কে কোথায় থেকে কানেক্ট হয়েছো সেটিও জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু চেক করে দেখে নিচ্ছি লাইভটি স্ট্রিমিং হচ্ছে কিনা। তোমরা জানোই দিস ইজ ওয়ান ম্যান প্রোডাকশন, ফলে সব কিছু ঠিকঠাক থাকলেই তারপর হয়তো আমাদেরকে স্টার্ট করতে হয়। তো যাই হোক, আমি একটু দেখে নিতে চাচ্ছি যে আমাদের লাইভটি স্ট্রিমিং হচ্ছে কি না। ইতিমধ্যে লাইভ আইকনটি শো করছে, নেটওয়ার্ক হয়তো একটু দুর্বল, একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে বাকি বন্ধুরা যদি আমাদের সাথে যোগ দেয়, চলে আসে, খুবই ভালো, না হলে দ্রুত বাকিদেরকে একটু ডেকে নিতে হবে। এটা কি নেটওয়ার্ক জনিত কারণে কিনা? ওকে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সব ঠিকঠাক থাকলে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো যে সব কিছু ঠিকঠাক রয়েছে। একটু সময় নিচ্ছে আমার ডিভাইসটি, এনি হাউ বুঝতে পারছি না। আফটার রিফ্রেশিং এর পরও সময় নিচ্ছে। আচ্ছা, এটি আসতে আসতেই হয়তো নেটওয়ার্ক জনিত প্রবলেম হতে পারে আমার ডিভাইসে। এটি আসতে আসতেই বাকি বন্ধুরাও চলে আসুক, আর এরপর এটি ঠিকঠাক থাকলে হয়তো তোমাদের সাথে সুন্দরভাবে কোলাবোরেশনে যাওয়ার সুযোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক অনেক শুভকামনা। অনেক দিন হয়ে গেল আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে সবাই মিলে একটা পরিবারে আমরা এখানে আসলে একত্রিত হতে পেরেছি, আমাদের কিশোর বাতায়ন পরিবার। এটি হচ্ছে আমাদের একটি নতুন অর্জন। সুপ্রিয় শিক্ষার্থী, এই অর্জনটুকুকে সামনে রেখে, আমাদের এই পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে, একজন আরেকজনের প্রতি সম্মান রেখে আমরা সব সময় আমাদের এই পরিবারটাকে আগলে রাখবো, একজন আরেকজনকে সহযোগিতা করব। কিশোর বাতায়ন আজকে একটি বড় ফ্যাকাল্টি। দেশ জুড়ে বর্তমান সময়ে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় শক্তি, বড় ফ্যাকাল্টি হচ্ছে আমাদের কিশোর বাতায়ন। এখানকার স্টাফ, এখানকার শিক্ষার্থী সবাই। সুপ্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের মূল আলোচনায়, মূল পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী, ফর্মালি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। যেহেতু একেবারেই বর্ষাকাল চলছে এবং বাংলাদেশের বর্ষার রূপ সেটিও তোমাদেরকে এক নজর দেখানোরও সুযোগ হয় প্রত্যেক দিন একটি ওয়েলকাম স্লাইডের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যারা আজকে মাত্র জয়েন করলো আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে বলছি, আমি কাউসার হাওলাদার, ভাইস প্রিন্সিপাল, সহকারী অধ্যাপক এবং মাস্টার ট্রেনার, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আর এই মুহূর্তে আমি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একটি স্মার্ট ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের 9ম অধ্যায় অর্থাৎ প্লান্ট ফিজিওলজি এর 5ম পার্ট, লেসন নম্বর 5, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই আলোচনার শুরুতেই চলো আগে বুঝে নেওয়ার চেষ্টা করি, দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি। তাহলে হয়তো আমাদের মূল পাঠে অগ্রসর হতে, মূল পাঠে আগ্রহী হতে, অ্যাটেনশন হতে সহায়তা করবে। আরেকবার একটু দেখে নেই, এখানে বুঝতেছি না, আমার ডিভাইসটি একটু প্রবলেম করছে। ওকে, এটা কি নেটওয়ার্ক জনিত কি না, আমি আরেকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি, কেমন? যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সালোক সংশ্লেষণ কি সবসময় সমান হয়? প্রশ্ন হলো যে একটি উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণের হার বা সালোক সংশ্লেষণ এটি কি সবসময় সমান হয়? তোমাদের কাছ থেকে প্রশ্ন হতে পারে হ্যাঁ কিংবা না, দুটোর একটা। কিন্তু প্রশ্ন হলো যদি হ্যাঁ হয় তাহলে কেন?
কি কারণে সালোক সংশ্লেষণের হারটা এটি আপ অ্যান্ড ডাউন করে, এটি ওঠানামা করে, সেই বিষয়টি কিন্তু আমাদের জানতে হবে। সালোক সংশ্লেষণ কি, মোটামুটি আমরা সালোক সংশ্লেষণের একেবারে পোস্টমর্টেম করে জানার চেষ্টা করেছি গত কয়েকটি ক্লাসে, এবং আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ কিভাবে তৈরি হয় সেই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি। এখন আমাদের প্রশ্ন হলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটি কি সবসময় হয়? না, এটি সবসময় হয় না, যেহেতু সূর্যালোকের উপস্থিতি দরকার। কিন্তু আরও প্রশ্ন হলো, সূর্যালোকের উপস্থিতি থাকলে সবসময় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি একই রকম হয়, একই লেভেলে থাকে? থাকে না। তার মানে প্রশ্ন হলো, এখানে এমন কিছু আছে, এমন কিছু বিষয় এখানে আছে যে বিষয়গুলো সালোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ওকে, আমি একেবারেই ডিভাইসটিকেই রিস্টার্ট দিয়ে নিচ্ছি, মেবি কোনো জায়গায় প্রবলেম হতে পারে। যাই হোক, আস্তে আস্তে হয়তো তোমাদের সাথে খারাপ লাগে কথা বলতে না পারলে, কনভারসেশন করতে না পারলে, আমি আবার ট্রাই করছি। একটু খেয়াল করে দেখে নেই যে এই উদ্ভিদের উপরে সারা দিন সূর্যালোক পতিত হচ্ছে। উদ্ভিদের পাতার মধ্যে সেখানে মেসোফিল টিস্যুর অভ্যন্তরে কি হচ্ছে, সেখানে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণের ফটোফসফোরাইলেশন, কেলভিন চক্র, কিছু উদ্ভিদের ক্ষেত্রে হ্যাসোস্ল্যাক চক্র, কিছু উদ্ভিদের ক্ষেত্রে সিএএম, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে ঘটছে। আমরা এই ধরনের বিক্রিয়াগুলো একটি পাতার ভেতরে চলমান দেখি, ঘটমান দেখি। কিন্তু পাতার অভ্যন্তরে এই যে ঘটমান বিক্রিয়া, সবসময় সালোক সংশ্লেষণের হার কিংবা সবসময় গ্লুকোজ উৎপাদনের হার কি সমান থাকে? থাকে না। তাহলে আমরা জানি যে থাকে না। যদি থাকে না, সেটা কেন থাকে না সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব, আলোচনার বিষয়। তো এখানে আমরা দেখলাম যে এটি হচ্ছে ডে আর এটি হচ্ছে নাইট। আমরা দিনের বেলায় দেখলাম সেখানে হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেখানে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে। ঠিক রাত্রেই উদ্ভিদের চরিত্রটা পাল্টে গেল। কি চরিত্র হলো? দেখলাম এখানে আবার সে রাত্রে অক্সিজেন গ্রহণ করছে। ঘটনাটা কি, বিষয়টি কি? আমরা এখানে দেখলাম যে ডে অ্যান্ড নাইট, এবং এখান থেকে অক্সিজেন বের হচ্ছে আর এখান থেকে হলো কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। তবে এই ঘটনায় এইরকম শুধুমাত্র রাত্রেই ঘটবে এমন না, দিনের বেলাতেও অক্সিজেন গ্রহণের ঘটনাটা কিন্তু ঘটে। কারণ আমরা যে প্রক্রিয়াকে রিলেট করতে চাচ্ছি এটি তোমরা সহজেই বলতে পারো, দিনের বেলায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যে খাদ্য উৎপাদন করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, তাকেই তো আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলেছি সাধারণ ভাষায়। সংজ্ঞাগতভাবে তো আমরা জানি। এবার আমরা এটাকে পাশে যে বিষয়টা আছে সেটাকে আমরা রিলেট করার চেষ্টা করেছি, যে এখানে হলো রাতের বেলা, রাত্রিবেলা বা এর বাইরের সময়টুকু, সেই সময়টুকুতে অক্সিজেন গ্রহণ করে। কেন অক্সিজেন গ্রহণ করতে হয়? আমরাই বা কেন অক্সিজেন গ্রহণ করি? উদ্ভিদ ঠিক আমাদের মতো অক্সিজেন গ্রহণ করে। কেন, কি প্রয়োজন অক্সিজেনের? আর অক্সিজেন গ্রহণ করলেই কার্বন ডাইঅক্সাইড আবার সেখান থেকে বের হবে, সেটাই বা কোন প্রক্রিয়ায়? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো। এতক্ষণে আমরা আমাদের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি যেটি আর কিছুই নয়, এটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, পাশেরটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তার মানে আজকে আমরা শ্বসন প্রক্রিয়া নিয়েও আলোচনা করব। তবে শ্বসন প্রক্রিয়া একটি লম্বা প্রক্রিয়া, পুরো প্রক্রিয়া একটি ক্লাসের মধ্যে আলোচনা করা সুযোগ হবে না। আমরা সে আলোচনাটা অন্য আরেকদিন করব বা নেক্সট ক্লাসের মধ্যে করব। তবে যতটুকু পর্যন্ত আলোচনা করা যায় আমরা সে পর্যন্ত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, শেষ পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। এবং যারা একেবারেই, আবারও বলছি, যারা বায়োলজিকে ভয় পাও, প্লিজ আমার ক্লাসগুলো একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত আর্কাইভ করা আছে, ক্লাসগুলো দেখতে পারো। সেখানেও যদি কোনো কারণে কোনো জায়গায় ক্লারিফিকেশন না থাকে তাহলে সে বিষয়টি একটু আমাকে জানান দিতে পারো। আমি বলেছি যে আমি তোমাদেরকে মেল আইডি বা আমার কন্ট্যাক্ট ইনফো এগুলোও দেবো, যেন পার্সোনালি কেউ সেই জায়গা থেকে নিতে পারো। আজকে চেষ্টা করব সেগুলো দিয়ে দিতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো যে আজকে আমাদের মূল পাঠের বিষয়টা কি। আমাদের প্রেজেন্টার বলছেন যে আজকের মূল পাঠের বিষয় হচ্ছে লিমিটিং ফ্যাক্টর এবং রেসপিরেশন বা শ্বসন। তো ওই যে আমরা বললাম যে শ্বসনের হার সবসময় একরকম থাকে না। শ্বসনের হারটা কি হয়? পরিবর্তন হয়। তো এই যে শ্বসনের হার, এই হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার, সে বিষয়টি আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার আমাদের লার্নিং আউটকামটা দেখে নেওয়ার চেষ্টা করি। যে এখানে লার্নিং আউটকামটা হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি করতে পারবে, পাশাপাশি লিমিটিং ফ্যাক্টর ব্যাখ্যা করতে পারবে এবং গ্লাইকোলাইসিসের ধাপগুলো বর্ণনা করতে পারবে। আজকে আমরা শ্বসন প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস পর্যন্ত জানব। একটুখানি প্রেক্ষাপট বুঝে নেওয়ার চেষ্টা করি
যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো তাদের উদ্দেশ্য বলছি যে প্রেক্ষাপটটা একটু জেনে নেওয়ার চেষ্টা করো। আমরা যখন এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম তখন এই চ্যাপ্টারে আমরা প্রথমেই জেনেছি যে উদ্ভিদের রস উত্তোলন প্রক্রিয়া, তাই না? খনিজ লবণ কিভাবে উদ্ভিদ কালেক্ট করে তার দেহের মধ্যে, সেই প্রক্রিয়া জেনেছি। ঠিক আছে, উদ্ভিদ খনিজ লবণ তার দেহের মধ্যে নিয়ে আসলো, ভালো কথা। কেন খনিজ লবণ নিয়ে আসলো? আমরা জানি উদ্ভিদ দেহের খুব অত্যাবশ্যকীয় খনিজ লবণগুলো আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এই উপাদানগুলো কেন প্রয়োজন? উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য খনিজ লবণ প্রয়োজন। খনিজ লবণ উদ্ভিদ পেল, এরপর উদ্ভিদের কি প্রয়োজন? পানি প্রয়োজন। আমরা দেখেছি উদ্ভিদ দেহের মধ্যে পানি পরিশোষণ প্রক্রিয়া। উদ্ভিদ পানি পেল, পানি পাওয়ার পর আমরা এই চ্যাপ্টারে দেখেছি উদ্ভিদ দেহের পুরো পানিটাই প্রয়োজনীয় নেই, কিছু পানি উদ্ভিদ কী করছে? প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে নির্গত করছে। তাহলে আমরা জানলাম উদ্ভিদ কি পেল? উদ্ভিদ কালেক্ট করলো খনিজ লবণ, উদ্ভিদ কালেক্ট করলো তার প্রয়োজনীয়টুকু পানি। এরপর আমরা দেখলাম যে উদ্ভিদ দেহের মধ্যে আর একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? হ্যাঁ, এবার উদ্ভিদ দেহের মধ্যে যে সানলাইট পড়ছে, সূর্য পড়ছে, সেই সূর্যের মাধ্যমে উদ্ভিদ কী তৈরি করছে? যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে ব্যবহার করবে পরে, সেখানে কিছু এনার্জি ব্যবহার হয়, সেগুলো দেখলাম আমরা। সে শক্তি তৈরি করলো। যে উদ্ভিদ দেহের মধ্যে আবার কী দরকার? শক্তি দরকার। শক্তিটা কেন দরকার? তার খাবার দাবার তৈরি করা দরকার। উদ্ভিদ তো রান্না করা খাবার খেতে পারে না। উদ্ভিদ দেহের মধ্যে এবার কি প্রয়োজন হলো? উদ্ভিদ দেহের মধ্যে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্যের প্রয়োজন হলো। শর্করা জাতীয় খাদ্য কেন প্রয়োজন? কারণ এই শর্করা জাতীয় খাদ্য খাবার ব্যবহার করে উদ্ভিদ তার ফুল ফুটাবে, উদ্ভিদ তার নিজে বেঁচে থাকবে, উদ্ভিদ তার আরও অন্যান্য কাজগুলো করবে, তার সব ধরনের কাজ, তার বৃদ্ধি, প্রজনন, সব কাজের সাথে আসলে উদ্ভিদ রিলেটেড। এখন যে খাবারটা তৈরি হলো গ্লুকোজ, এই খাবার থেকে যে শক্তি তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে? আজকের আলোচনা শ্বসন প্রক্রিয়া, আমরা সেটি বলছি যে গ্লাইকোলাইসিসের ধাপ। গ্লাইকোলাইসিস একটা ধাপ, যেখানে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত আমরা তৈরি হতে দেখব। সেই ধাপটুকুর পরে কিন্তু আমরা দেখব আবার অ্যাসিটাইল কোএনজাইম, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরকম কিছু জটিল প্রক্রিয়ার মাধ্যমে, নামগুলো জটিল কিন্তু আমরা আলোচনার মাধ্যমে এগুলোকে দেখব খুবই সহজ বিষয়। আজকে একটু সাথে থাকো, দেখতে পারবে যে খুব মজার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো আমার কি আসলে আজকে তোমাদের সাথে কথা বলার ক্ষেত্রে ভাগ্যটাই কি খারাপ? আর একবার ট্রাই করে দেখে নেই যে আমার ডিভাইসটি কেন ডিসফাংশন করছে এবং কি প্রবলেম। ওকে, সম্ভবত নেটওয়ার্কের দুর্বলতাই এর জন্য দায়ী, যদিও দেখতে পাচ্ছি একেবারেই, হ্যাঁ এখন একটু পাচ্ছি। অনেক স্টুডেন্টই আছে আমাদের সাথে, অনেক স্টুডেন্টই আছে। মোটামুটি তোমাদের আরও বেশি স্টুডেন্ট দরকার আমাদের আসলে। আমরা গত ক্লাসে অনেককে পেয়েছিলাম, আজকে কেন এত কম শিক্ষার্থী বুঝতে পারছি না। বাকিদেরকে একটু ডেকে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। বাকিরা কই? বাকিদেরকে একটু ডেকে নেওয়ার দায়িত্বটুকু তোমাদের। ওকে, হ্যাঁ বাকিদেরকে ডেকে নিতে হবে অলরেডি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নেট প্রবলেম নাই তো? ওকে, এই তো আছি, নেট প্রবলেম নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তবে আজকে খুব বেশি ভালো নেই, একটু শারীরিক প্রবলেমে আছি। কোনো সমস্যা নেই, আমরা পড়বো, খুব ভালো করে পড়বো, মজা করে পড়বো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, নো প্রবলেম। একটু খেয়াল করে দেখে নেই আমরা। ওকে, আমাদের বন্ধুরা আমাদের সাথেই আছে এবং সবচেয়ে বড় কথা তোমাদের দোয়া তো সাথে আছে, তাই না? তো এই তোমাদের দোয়ার বরকতেই কিন্তু আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, মূল পড়াশোনায় চলে যাই। যাই হোক, আমরা এখন পেয়েছি তোমাদেরকে, এখন ভালো লাগছে। তোমাদের সাথে কথা না বললে একদম ভাল লাগে না, মানে যদিও সবার কথা শোনার, সবার কথা দেখার সুযোগ হয় না, একদম ভাল লাগে না। তো যাই হোক, স্যার নেট প্রবলেমের জন্য ওকে, যাই হোক, আমরা সম্ভবত আমার এই পর্যন্ত আমার বিষয়গুলো ঠিকই আছে। অনেক বন্ধুকে কিন্তু আমরা পাচ্ছি না এখনও। একটু খেয়াল করে দেখো তোমাদের আশেপাশে কোন বন্ধুটি ক্লাস করে, সে কিন্তু এখনও জয়েন করেনি। হ্যাঁ, তাকে একটু কানেক্ট করার চেষ্টা করো, তাহলে আজকের এই ক্লাসটা কিন্তু তার মিস হবে না। তো চলো, আমাদের কিন্তু এই বিষয়টি একটু বড় ফ্যাক্টর, যে সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা কাজ করব, সবাইকে না পেলে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু আজকে লিমিটিং ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করছি, শুরুতেই আমরা সেই লিমিটিং ফ্যাক্টরের দিকে যাওয়ার চেষ্টা করি।
উদ্ভিদের বৃদ্ধির জন্য বেশ কিছু অত্যাবশ্যকীয় উপাদান আছে, যেমন আলো। আলো ছাড়া উদ্ভিদ কি বাঁচতে পারে? পারে না। একেবারে যে তোমার বাসায় যে ইনডোর প্ল্যান্টগুলো, তাদের জন্য আলো দরকার, তারাও কিন্তু, তাদের জন্য কিন্তু আলো প্রয়োজন। মাঝে মাঝে ইনডোর প্ল্যান্টগুলোকে কিন্তু আউটডোরে দিতে হয়। আর দীর্ঘদিন ধরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে, তারাও কোনো না কোনোভাবে হোক একটু আলো তো ঘরে আসে, একেবারে অন্ধকার তো থাকে না। সেখান থেকেও তারা কম আলোতেও কিন্তু তাদের খাদ্যদ্রব্য তৈরি করতে পারে। তো এখন বিষয় হলো যে সব সময় সব উদ্ভিদ, যাদের ক্ষেত্রে অনেক বেশি আলো পড়ে, যাদের ক্ষেত্রে কম আলো পড়ে, কখন বেশি আলো পড়বে, কখন কম আলো পড়বে, এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইডের কী রিলেশন আছে, তার সাথে পানির কী রিলেশন আছে, সব বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণের জন্য এই ধরনের কিছু উপাদানের প্রয়োজন, এই ধরনের কিছু ফ্যাক্টরের প্রয়োজন। তবে এর মধ্যে লিমিটিং ফ্যাক্টর বলতে কি বোঝায়, সেই বিষয়টি আমরা আজকে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলো, তাপমাত্রা, হ্যাঁ, এবং তার পরিবেশের আরও অন্যান্য উপাদান, সেই উপাদানগুলো নিয়ে কথা বলছি। তো সালোক সংশ্লেষণের হারের একটা গ্রাফ আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে, এটি অন্ধকার জায়গায়, এবং সেখানে আমরা দেখলাম যে সেখানে আলো ফেলা হচ্ছে। এখানে একটি আলাদা টেবিল ল্যাম্প বা ল্যাম্প দিয়ে তার উপরে আলো ফেলা হচ্ছে। তো এই আলোটার আসলে হারের উপর ডিপেন্ড করবে সালোক সংশ্লেষণের হার। কিন্তু তার বাইরেও এখানে তো কার্বন ডাইঅক্সাইড দরকার। সালোক সংশ্লেষণের কাঁচামাল কিন্তু কার্বন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের কাঁচামাল, সেটিও দরকার। কিন্তু সালোক সংশ্লেষণের জন্য আলো যদি অনেক বেশি হয় আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি সেখানে কম হয়, তাহলে কি ঘটবে? তাহলে কি সেইভাবে সালোক সংশ্লেষণের হার কি বৃদ্ধি পেতেই থাকবে? থাকবে না। অথবা ধরে নেওয়া হলো সালোক সংশ্লেষণের হারের জন্য প্রকট আলো আছে বা তাপমাত্রা বাড়তেই থাকলো, কিন্তু একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যে লেভেলে সর্বোচ্চ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড হলে সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষণ পাওয়া যায়, তারপরে যদি আলো বাড়ানো হয়, তারপরেও কি সেই সালোক সংশ্লেষণ ঘটতে থাকবে? থাকবে না। কারণ একটি আরেকটির সাথে ডিপেন্ডেন্ট হলেও সব কিছুর কি আছে? একটা লিমিটেশন আছে। আমরা সেই লিমিট ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব। একেবারে ন্যূনতম লিমিট ফ্যাক্টরগুলো কোনগুলো? এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে রেট অফ রিয়াকশনটা দেখতে পাচ্ছি। আবার এখানে দেখলাম যে টেম্পারেচার। তো এখানে ধরে নাও যে আলো বাড়তেই আছে। এখানে আমরা দেখলাম তার টেম্পারেচার ওই রকম কী হবে, একটা নির্দিষ্ট লেভেল যত পর্যন্ত বাড়ানো হোক, 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হারটা কি হয়? এটি সর্বোচ্চ হয়। এরপরে তুমি আরও যত বাড়াও, লাভ হবে না। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের এখানে অ্যাভাইলেবিলিটি, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সাথেই থাকো, বিষয়গুলো আরও সহজ করে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। তাহলে কোনো বিক্রিয়ায় একটি একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হলে সর্বাপেক্ষা কম মাত্রার প্রভাবক দ্বারা বিক্রিয়াটির হার নির্ধারিত হয়। কম মাত্রার, যেটা সবচেয়ে কম পরিমাণে সেই বিক্রিয়া চলমান করার ক্ষেত্রে কাজে লাগে, সেই বিক্রিয়াটার দ্বারাই, সেই উপাদানটি দ্বারাই, সেই প্রভাবকটি দ্বারাই সেই বিক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করা হয়, নির্ধারিত করা হয়, এবং কম মাত্রার প্রভাবকটিকেই বলা হয় লিমিটিং ফ্যাক্টর। আমরা যেমন এখানে অনেক এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু দেখছি, বিশেষ করে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে লাইট আছে, সব কিছু আমরা দেখছি। আরও বিষয়টিকে আরও সহজ করে বোঝানোর জন্য আমরা একটু দেখি। তবে তার আগে কারা এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গবেষণা। এটার উপরে ডিপেন্ড করে কোনো একটি স্থানের পরিবেশের মধ্যে সেখানকার বসবাসকারী যে জীবকুল আছে, বিশেষ করে উদ্ভিদ, যাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, তাদের সংশ্লেষণের হারের যে মাত্রাটা আছে, সেটা কিন্তু আমরা আসলে এখানে জানতে পারি তাদের গবেষণার মাধ্যমে। একাধিক ফ্যাক্টর সালোক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে। এ ব্যাপারে বিজ্ঞানী লাইবিক 1843 সালে ল অফ মিনিমাম, উনি একটা সূত্র দেন, সূত্রটার নাম বলেন ল অফ মিনিমাম। তার মানে ওই যে সালোক সংশ্লেষণ চলার জন্য বিভিন্ন যে উপাদান আছে, তার মধ্যে যে উপাদানটি ন্যূনতম প্রয়োজন দরকার, সেটিকে বলা হয়েছে যে ল অফ মিনিমাম প্রস্তাব করেন। পরবর্তীতে আবার আরেকজন সায়েন্টিস্ট, উনি আরও অনেক পরে 43, আর এখানে দেখো 1905, অনেক দিন পরের ঘটনা, অনেক গবেষণা হয়েছে এটা নিয়ে। তাহলে 1905 সালে ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্রটি প্রস্তাব করেন, এবং তার নাম অনুসারে কি বলা হয় যে ব্ল্যাকম্যানস ল অফ লিমিটিং ফ্যাক্টর। এরপরে ব্ল্যাকম্যান কি করেন, তিনি আবার লিমিটিং ফ্যাক্টরকে নাম দেন ল অফ লিমিটিং ফ্যাক্টর। আগে নাম দিয়েছিলেন কে? মিস্টার লাইবিক নাম বলেছেন ল অফ মিনিমাম, আর ইনি বলেছেন, ব্ল্যাকম্যান এসে বলেছেন ল অফ লিমিটিং ফ্যাক্টর। তো
তো বিষয়টিকে আরো সহজভাবে দেখো, একদম বাস্তব একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো যে অনেকগুলো উপাদান আছে, এখানে নতুন অনেকগুলো উপাদান আছে, মাঝখানে একটা পুরাতন উপাদান আছে। মনে করো যে আমাদের শিক্ষার্থীরা একটি অর্নামেন্টস পড়ছে, মানে যে পুঁথির অর্নামেন্টসগুলো যদি এরকম হয়, একটা পুঁথি খুব পুরাতন হয়ে যায় আর বাকি পুঁথিগুলো কি হয়, সবগুলো যদি নতুন হয়, তাহলে পুরাতন পুঁথিটার কারণে কিন্তু বাকি পুঁথিগুলোরও যে কার্যকারিতা মালার তা ডিপেন্ড করবে। কারণ পুরাতন পুঁথিটা যদি অল্প সময়ের মধ্যেই সেটা নষ্ট হয়ে যায়, পুরো মালাটা কি হবে, নষ্ট হয়ে পড়বে। তো এরকম বিষয়টি এই যে 50টি ধাতব আংটা দিয়ে যদি একটি চেইন বা শিকল তৈরি করা হয় এবং আংটাগুলোর 49টি নতুন এবং একটি পুরানো ও ক্ষয়প্রাপ্ত হয়, শিকলটির যে দৃঢ়তা ও পুরাতন সূত্রটির উপরে কি করে নির্ভরশীল। কারণ বাকিগুলো যতই স্ট্রং হোক, তার যে একটা পুরাতন আছে, তার একটা দুর্বল আছে, তাহলে সেই শিকলটির যে ক্যাপাবিলিটি সেটি ডিপেন্ড করবে কার উপরে, বাকি 49টার উপরে না, কোনটার উপরে, সেই একটি পুরাতনের উপরে। পুরাতনটার দৃঢ়তা, পুরাতনটার স্থায়িত্বটা, পুরাতনটার কর্মদক্ষতা, এটার উপরে ডিপেন্ড করবে। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে তাই। অর্থাৎ সালোক সংশ্লেষের জন্য অনেকগুলো প্রভাবক আছে, ঠিক আছে, কিন্তু সেখানে যে মিনিমাম যে প্রভাবকটা আছে, সেই মিনিমাম প্রভাবকটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে সেখানকার সালোক সংশ্লেষণের হারটা। এই বিষয়টিকে আমরা এই সহজভাবে কিন্তু এখানে বোঝাতে পারি। তো সালোক সংশ্লেষণের যে প্রভাবকগুলো, এর মধ্যে পরিবেশীয় কিছু প্রভাবক আছে, কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে। এগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি আমরা যে কী কী প্রভাবক। বিশেষ করে পরিবেশীয় যে প্রভাবকগুলো, এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং খনিজ পদার্থ। আর এর পাশাপাশি যেগুলো পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এনজাইম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার কাছে যেটা ভালো লাগে, পরিবেশীয় প্রভাবক হতে পারে, অভ্যন্তরীণ প্রভাবক হতে পারে, যার কাছে যেটা ভালো লাগে ঝটপট আমাকে যে কোনো একটা প্রভাবকের লিস্টটা লিখে দাও ঝটপট। আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের কমেন্ট বক্সে। এবং অলরেডি এর সাথে আর কারা যুক্ত অবস্থা আছে, বিশেষ করে যে অনাসিস রহমান, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগ সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়, তাকে শ্বসন বলে। ডিয়ার স্টুডেন্টস, এখনও শ্বসনের দিকে ধাবিত হয়নি, তবে অ্যাডভান্স বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা বুঝে পড়ব, শুধুমাত্র গড় করে মুখস্থ করে কোনো কিছু না লিখে আমরা প্রত্যেকটি জিনিস বুঝে পড়ব। বুঝলে দেখবে সারা জীবন তুমি অন্যকেও খুব ভালোভাবে সেই জিনিসটা এক্সপ্লেন করতে পারবে, নিজের জীবনেও সেটাকে কাজে লাগাতে পারবে। আমাদের দেশে একটা অন্যতম সমস্যা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার দিকে সবচেয়ে বেশি ধাবিত। যদিও মুখস্থটা তার ফলাফলের ক্ষেত্রে একটা বড় প্রভাব বিস্তার করে, কিন্তু তার জীবনের পরিপূর্ণ ফলাফলের ক্ষেত্রে একটি নেগেটিভ প্রভাব বিস্তার করে। অতএব আমাদের শিক্ষার্থীদেরকে দেখা যায় যে তারা ভালো ফল করে ঠিকই, তাদের সেই A+ পরবর্তীতে তার জীবনের ক্ষেত্রে ন্যূনতম প্লাসও আনতে পারে না। যাই হোক, আমরা আর বলছি না এদিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি রূপা যদি একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সবচেয়ে ধীর গতিসম্পন্ন ফ্যাক্টর দ্বারাই শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয়, যাকে লিমিটিং ফ্যাক্টর বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, একেবারেই ডাবল থামস, ঠিক আছে। কারণ হচ্ছে প্রায়শই দেখি যে মনে হয় আমার কাছে যে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো। অমিত সাধু, ল অফ মিনিমাম, এখানে লেইবিক, কে কোনটা দিয়েছে এটাও আমরা দেখলাম, অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পেলাম যে রবিউল হাসান অনিক, সে বলেছে কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি। আমি AUC থেকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সাথেই থাকো, আমাদের সাথেই থাকো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পাশাপাশি এখনও কিন্তু আমরা লাস্ট ডেতে যাদেরকে পেয়েছি, এখন কিন্তু তাদেরকে পাচ্ছি না এখনও। এটা চেক করে দেখে নেবে যে লাস্ট ডেতে তোমার কোন বন্ধুটি ছিল যে এখন মিসিং, আজকে আমাদের সাথে কানেক্ট হতে পারেনি। সে বিষয়টা আমার মনে হয় একটু চেক করে নিলে বেটার হতো। একটু খেয়াল করে দেখো, অনেকেই আমাদের সাথে, হ্যাঁ, ধীরে ধীরে বেড়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীর সংখ্যা অলরেডি। মোহাম্মদ এহসানুল মাহবুব, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, খনিজ পদার্থ, পরিবেশীয় প্রভাবকগুলোর নাম লিখেছে। কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন, তাপমাত্রা, আলো, খনিজ পদার্থ, এসব হলো পরিবেশীয় প্রভাবক। সবাই কি পরিবেশীয় প্রভাবক লিখবে? অভ্যন্তরীণ প্রভাবকগুলো কেউ লেখো। আমি বলেছি যার কাছে যেটা ভালো লাগে, অবশ্য তোমাদেরকে এই জায়গায় সুযোগ দেয়া হয়েছে, অপশন দেয়া হয়েছে।
তোমরা লিখতেই পারো, যে যেটা লিখতে পারো। আমার প্রত্যেকেই লিখবে, যারা কানেক্টেড আছো একটু দয়া করে প্রত্যেকেই লিখো, কারণ এগুলো লেখাটা কিন্তু একটা গুড প্র্যাকটিস। আমি এই জন্য প্রায়শই বলি, কোনো কিছু ভালো করে মনে রাখার জন্য বা কোনো কিছু ভালো করে আত্মস্থ করার জন্য খাতায় এবং মাথায় দুটো জায়গায় লেখাটা জরুরি। প্রশ্ন হতে পারে, স্যার মাথায় কিভাবে লেখে? কম্পিউটারের মধ্যে আমরা সিডি যেভাবে রাইট করি, মাথাতেও সেভাবে রাইট করা হয়। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার, অক্সিজেন, ওয়াটার, লাইট। ওয়ালিউল্লাহ আকন্দ অলরেডি লিখে দিয়েছে। আয়শা এ রেগুলার স্টুডেন্ট পরিবেশীয় প্রভাবকগুলো লিখেছে, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, বাকিগুলো লিখেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাহমিদ ড্যানিয়েল, আমি সেন্ট জোসেফ থেকে। তাহমিদ, তুমি ফার্স্ট ইয়ারের স্যার, তুমি তো হ্যাঁ, তা তোমাকে জানি যে তুমি ফার্স্ট ইয়ার, তুমি একেবারে এসএসসি পাশ করেই আমাদের কিশোর বাতানের গ্রুপে কানেক্ট হয়েছো, তোমাকে আমার খুব ভালো মনে আছে এবং রেগুলার স্টুডেন্ট। মাঝখানে তোমাকে কয়েকদিন দেখা যায়নি কিন্তু। মিজানুর রহমান রেগুলার স্টুডেন্ট, কার্বন ডাইঅক্সাইড, পানি, অক্সিজেন, টেম্পারেচার, লাইট এবং এখানে হচ্ছে মিনারেলস, এগুলো হলো পরিবেশীয় প্রভাবক। থ্যাংক ইউ ভেরি মাচ। তানহা লিখেছে পরিবেশীয় প্রভাবকগুলো কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, খনিজ পদার্থ। অসংখ্য ধন্যবাদ। এখানে হলো বাকি লিখেছে যে ওনাসিস রহমান লিখেছে কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, পানি, আলো, খনিজ লবণ, অক্সিজেন। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে তোমাদের রেসপন্সগুলোর জন্য, আসলে খুবই ভালো লাগে। যত কষ্টই হোক, এই যে আজকে অসুস্থতাজনিত কারণেও একেবারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করতে হচ্ছে, একটা মাত্র কারণ, শিক্ষার্থীদের প্রতিও আসলে আমাদের একটা আলাদা ধরনের রেসপন্সিবিলিটি তো আছেই, একটা ন্যাশনাল রেসপন্সিবিলিটি। বর্তমান ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা মনে হয়েছে আমাদের কাছে যে আমাদের মতো শিক্ষকদের কিছু ন্যাশনাল রেসপন্সিবিলিটি থেকে আমাদের কিশোর বাতায়নের আমাদের এই যে এইচএসসি লেভেলের শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন। তারপরও তোমাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে, স্নেহ মমতা তৈরি হয়েছে, এবং যে কারণেই মনে হয় যে তোমাদের প্রত্যেকটি জায়গায় খুঁটিনাটি বিষয়গুলো প্রত্যেকটি জানা জরুরি। এবং যারা বিজ্ঞানকে ভালোবাসো, অনুসন্ধিৎস হয়ে যদি বিজ্ঞান পড়তে না পারো, জীবনে কোনো লাভ নেই। প্রত্যাশা করছি আমাদের শিক্ষার্থীরা একদিন সকল সীমানাকে ছাড়িয়ে সফলতার একেবারেই পিনাকল, অ্যাপেক্স, পাহাড়ের যে সর্বোচ্চ চূড়া আছে সেখানে তারা অবস্থান করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে হলো কানিজ ফাতেমা রিয়া লিখেছে পরিবেশীয় প্রভাবক কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তাপমাত্রা, পানি, আলো, খনিজ পদার্থ। থ্যাংক ইউ ভেরি মাচ। অভ্যন্তরীণ প্রভাবক একজনকে পেলাম, মোহাম্মদ এহসানুল মাহবুব। অভ্যন্তরীণ প্রভাবক পাতার বয়স, পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, পটাশিয়াম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম পিডি প্রান্ত আমাদের সাথে যুক্ত হয়েছে, পাতার বয়স, পাতার অন্তর্গঠন, তার মানে হলো অভ্যন্তরীণ প্রভাবকগুলো সে লিখেছে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা জানলাম লিমিটিং ফ্যাক্টরটা কি। আবারও বলছি যে যে কোনো ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যখন আমরা দেখি যে কোনো উদ্ভিদ দেহের মধ্যে হয়, সেই উদ্ভিদ দেহের নিয়ে যেহেতু আলোচনা করছি, প্রাণী দেহের বিষয়টা পরে ভিন্ন রকম, সেটা এনজাইম, হরমোন এগুলোর উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, উদ্ভিদ দেহের মধ্যে যখন যে ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো হয়, সেখানে কোনো একটা কাজের জন্য অনেকগুলো প্রভাবক সেখানে কাজ করে। কিন্তু একেবারেই ন্যূনতম, লিমিটেড যে প্রভাবকটা, মিনিমাম যে প্রভাবকটা সেখানে উপস্থিত থাকে, সেই প্রভাবকের কর্মদক্ষতা দ্বারাও কিন্তু বাকি সবগুলো কি হয়, সেই কর্মদক্ষতা প্রভাবক দ্বারা বাকি পুরো প্রসেসটা সেটার উপরে কি করে নির্ভর করে। ধরে নাও তুমি এক চমৎকার একটা ঘর বানিয়েছো, কিন্তু ঘরের খুঁটিগুলো হচ্ছে একেবারেই দুর্বল। তাহলে এই দুর্বল খুঁটির উপরই কিন্তু ঘরের অন্যান্য যে সবচেয়ে ভালো মানের উপাদানগুলো আছে সেগুলোও কিন্তু কি হয়ে যায়, সেই খুঁটির সাথে কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যায়, কারণ তার মতো করেই তার হচ্ছে লাইফ স্প্যান, তাই না? সেই ঘরটা ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবে। তো এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন প্রভাবক। যেহেতু সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো এই যে পরিবেশীয় প্রভাবক, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এরপর হচ্ছে মিনারেলস, তারপর হচ্ছে যে অক্সিজেন, লাইট, এই সবগুলো। অভ্যন্তরীণ প্রভাবগুলোর কথা বলা হয়েছে যে একটা পাতার বয়স কেমন, মেজোফিল টিস্যুগুলোর বয়স কেমন, সেটা বলা হয়েছে। পাতার অন্তর্গঠনটা কেমন, সেই বিষয়টা আছে। এবং ক্লোরোফিলের অবস্থা কেমন, সেখানে শর্করার পরিমাণটা কি আছে, এবং প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এনজাইম, এই উপাদানগুলোর অবস্থা কি আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো সম্ভবত আমাদের জানা হয়ে গেছে এবং লেখাও হয়ে গেছে। এবার আমরা আর একটা বিষয়ের দিকে ধাবিত হই। তাপমাত্রা যখন লিমিটিং ফ্যাক্টর, মানে লিমিটিং ফ্যাক্টর যখন তাপমাত্রা হয়, তার মানে কোনো একটা লেভেলে গিয়ে তাপমাত্রাটা একটা লিমিটিং ফ্যাক্টর, মিনিমাম লেভেলে তাপমাত্রা থাকবে, তখন অন্যান্য ফ্যাক্টরগুলোর উপরে তার প্রভাবটা কি হবে, সেই বিষয়টি চলো জেনে নেওয়ার চেষ্টা করি।
আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের শিক্ষার্থীদের সংখ্যা হলো আজকে ওকে অনেককে আমরা পাচ্ছি। একেবারে লাইভে আমরা 94কে পেয়েছি, তবে এটা 394ও হয়ে থাকে। কেন কমে গেল আজকে বুঝতে পারছি না। যাই হোক, একটু খেয়াল করে নেওয়ার চেষ্টা করি। যে তাপমাত্রা সালোক সংশ্লেষণের উল্লেখযোগ্য একটি ফ্যাক্টর, আমরা জানি যে সেখানে তাপমাত্রা না থাকলে, তাপমাত্রা যতটুকু অবস্থা হয় সেটা না থাকলে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটবেই না। কিন্তু এটার একটা মিনিমাম লেভেল পর্যন্ত গিয়ে সেটি কিভাবে সালোক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে অধিকাংশ উদ্ভিদের অপটিমাম তাপমাত্রা হলো 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপর যদি তাপমাত্রা বাড়তে থাকে, যতই বাড়ুক কোনো লাভ নেই। তাহলে কোনো কোনো উদ্ভিদের 35 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে থাকে। তো এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণের হার কি সর্বোচ্চ। এর চেয়ে বেশি পরিমাণ তাপমাত্রা যদি হতেই থাকে, তাহলে সালোক সংশ্লেষণের হারের উপরে কি হবে না, কোনো প্রভাব বিস্তার করবে না। তো তাপমাত্রা 0 থেকে 35 ডিগ্রি পর্যন্ত বাড়ানোর সাথে সাথে সমানুপাতিক হারে, যে হারে তাপমাত্রা বাড়তে থাকবে সালোক সংশ্লেষণের হারও সেই হারে বাড়তে থাকবে। যে হারে তাপমাত্রা বাড়তে থাকবে সালোক সংশ্লেষণের হারও সেই হারেই কী হবে, বাড়তে থাকবে। কিন্তু কত দূর পর্যন্ত? 0 থেকে 35 ডিগ্রি পর্যন্ত সেই গ্রাফের লিমিটেশন। তাহলে কিন্তু 35 ডিগ্রির উপরে যদি আমরা তাপমাত্রা বাড়াতে থাকি, তাহলে সালোক সংশ্লেষণের হারের উপরে আর কি কোনো প্রভাব বিস্তার করবে না। তার মানে হলো সালোক সংশ্লেষণের হার তখন কি হবে, দ্রুত কমে আসতে থাকে। যখনই সেটা আমরা আবার বাড়াতে থাকি, তখন সেটা কি হবে, দ্রুত কমে আসতে থাকবে। সিদ্ধান্ত হলো যখন নির্দিষ্ট একটি ফ্যাক্টরের পরিমাণ অপটিমাম মানের কম থাকবে, তখন এই ফ্যাক্টরটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখানে তাপমাত্রা হলো একটি লিমিটিং ফ্যাক্টর। ক্লিয়ার? বিষয়টি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, মানে কার্বন ডাইঅক্সাইড যখন লিমিটিং ফ্যাক্টর, সে বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সালোক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণকারী অপর একটি ফ্যাক্টর। কারণ সালোক সংশ্লেষণের একেবারেই যে কাঁচামাল যেটাকে বলছি আমরা, সেটি তো কার্বন ডাইঅক্সাইড। তো ধরা যাক কোনো একটি পাতা ঘন্টায় 10 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে সক্ষম। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একটা পাতা সে ইউজ করতে পারে, স্টোমাটা দিয়ে প্রবেশ করাতে পারে। পাতার যে স্টোমাটা আছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করতে পারে কত গ্রাম? 10 মিলিগ্রাম। কাজে ওই পাতাকে ঘন্টায় 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করলে হঠাৎ করেই সালোক সংশ্লেষণের হার কি হবে, কমে যাবে। অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে। এখানে কার্বন ডাইঅক্সাইড হলো কি, লিমিটিং ফ্যাক্টর। এখন যদি কাজে ওই পাতাকে যদি আমরা কি করি, যে ঘন্টায় হলো 10 মিলিগ্রাম পর্যন্ত সে হলো ব্যবহার করতে সক্ষম। এখন যদি 1 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত আমরা এটাকে নিতে থাকি, 10 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করতে সক্ষম। এখন যদি এর উপরে পর্যন্ত আমরা নিতে থাকি, তাহলে কি সেটি আর কাজ করবে না। তার ফলে কি এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণের ফলে কি তার মধ্যে আর কোনো পরিবর্তন হবে? বেশি পরিমাণ গ্রহণের ফলে হবে না। তখন কি করবে, অন্য কোনো ফ্যাক্টর এসে আসলে সালোক সংশ্লেষণের হারের উপরে প্রভাব বিস্তার করবে। এবং এই 10টাই হলো এখানে যে পরিমাণ দেয়া আছে, যে এখানে 10 মিলিগ্রামটাই হলো সেখানে কার্বন ডাইঅক্সাইডটা সেখানে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আলো যখন লিমিটিং ফ্যাক্টর, একই রকম অবস্থা। সানলাইট মনে করো যে আছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত সানলাইট আছে, সানলাইট থেকে ফোটন কণাগুলো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্তই পড়ছে, কিন্তু তার চেয়ে বেশি যখন দরকার হবে, তখন কি সালোক সংশ্লেষণের হারের যেটা লেভেল আছে, সর্বোচ্চ পরিমাণ লেভেল, তার চেয়ে বেশি যখন হবে, তখন সেই হারটাকে সেটা থাকবে না। সেই হারের মধ্যে হারটা বাড়বে না, বরঞ্চ সেই হার কি হতে পারে, কমে যেতে পারে। এবং সেই হারটা নিয়ন্ত্রিত হতে পারে অন্য কোনো আরেকটা ফ্যাক্টর দ্বারা। তখন এই সূর্যালোকের আলোটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে আলো, তাপমাত্রা, এই সবগুলো কিংবা কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলোই হচ্ছে কি একটা লিমিটিং ফ্যাক্টর হিসেবে। কি লিমিটিং ফ্যাক্টর কি ভূমিকা পালন করে? যে লিমিটিং ফ্যাক্টর অনুযায়ী সালোক সংশ্লেষণের যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয়। সালোক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের সমানুপাতিক। অর্থাৎ ফ্যাক্টরের পরিমাণ ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ফ্যাক্টরের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হার কি হবে, বাড়তে থাকবে, আর কমলে সালোক সংশ্লেষণের হার কি হবে, কমতে থাকবে। প্রতিটি ফ্যাক্টরের সর্বনিম্ন, অপটিমাম এবং সর্বোচ্চ প্রভাব জানা সম্ভব হয়েছে। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের সর্বনিম্ন পরিমাণ কতটুকু হলে কার্বন ডাইঅক্সাইড 0 থেকে আমরা জানলাম
10 মিলিগ্রাম পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড হলে সেটা হতে পারে। তাহলে অপটিমাম লেভেল কোনটা, একটা নির্দিষ্ট অপটিমাম লেভেল আমরা জানলাম। সর্বোচ্চ লেভেল কোনটা, সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমরা জানলাম। এই বিষয়গুলো আমাদের জানা সম্ভব হয়েছে। এরপর হচ্ছে যে সর্বোচ্চ প্রভাব জানা সম্ভব হয়েছে। দেখা গেছে পার হলে, যখন তার একটা অপটিমাম মাত্রা পার হয়, প্রক্রিয়ার হার আনুপাতিক হারে না বেড়ে হঠাৎ করে সীমাবদ্ধ হয়ে যায়। হঠাৎ করে কি হয়, আনুপাতিক হারে তো বাড়ার কথা ছিল, কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ লিমিটিং ফ্যাক্টরগুলো সালোক সংশ্লেষণের হারকে কি করে, নিয়ন্ত্রণ করে। তবে এই লিমিটিং ফ্যাক্টরে একটা ত্রুটি আছে। সে ত্রুটি হলো, গবেষণায় আবার এটা দেখা গেছে যে এখানেও বলা হলো যে লিমিটিং ফ্যাক্টরের কোনো একটা প্রভাবক একটা নির্দিষ্ট অপটিমাম লেভেলে আছে, তার অপটিমাম লেভেলের পরে যদি বাড়ানো হয়, তাহলে সালোক সংশ্লেষণের হার সেখানে কি হয়ে যাওয়ার কথা, হঠাৎ করে স্টপ হয়ে যাওয়ার কথা, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা হচ্ছে না, সেটা আস্তে 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 সেটা বন্ধ হয়। তাহলে বিজ্ঞানীদের যে ধারণা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কথা, গ্রাফের মধ্যে কিন্তু সেই বিষয়টা আর পাওয়া যায় না, বা হঠাৎ করে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কথা, গ্রাফের মধ্যে সেই বিষয়টা কিন্তু সেটা পাওয়া যায় না। এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টরের একটা ত্রুটিও বটে, বা যে সূত্র দেয়া আছে অপটিমাম লিমিটিং ফ্যাক্টর, বা যে সূত্রটাও দেয়া আছে সেই সূত্রের একটা ত্রুটিও বলা চলে। এবার আমরা ভিন্ন দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত এরকম সহজ উদাহরণ যে আমরা এখানে কাঠ দহনের ফলে কি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি। কাঠ দহন করি, তাপ শক্তি পাচ্ছি, মানে আগুন জ্বালিয়ে দিচ্ছি, আগুন এক ধরনের শক্তি, সেই শক্তি জ্বালিয়ে দিচ্ছি, তার ভেতর থেকে কি হচ্ছে, শক্তি বেরোচ্ছে। এমনি এমনি বেরোচ্ছে না, এর ভেতরে থাকা যে রাসায়নিক শক্তিগুলো, সেই রাসায়নিক শক্তিগুলো কি হচ্ছে, সেখানে দহনের ফলে সেই রাসায়নিক শক্তিগুলো তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আমাদের দেহের কথা বাদ দিই, উদ্ভিদ দেহের মধ্যে কি শক্তির প্রয়োজন নেই? উদ্ভিদ কি এমনি এমনি বাড়তে থাকে? কখনোই না। তাহলে আমরা কেন ফিজিওলজি পড়ছি, কেন ফিজিওলজির প্রত্যেকটা বিষয়ে জানছি, কেন আগে জানলাম উদ্ভিদের খনিজ লবণ দরকার, পরে জানলাম উদ্ভিদ দেহে পানি দরকার, খনিজ লবণ পানিগুলো মিলে সালোক সংশ্লেষণে হেল্প করতেছে, সালোক সংশ্লেষণ থেকে প্রাপ্ত গ্লুকোজ সেটা আবার উদ্ভিদ দেহের মধ্যে এরকম বার্ন হবে, দহন হবে, হয়ে উদ্ভিদ দেহের শক্তির জন্য উদ্ভিদ দেহের ফুল ফোটা, উদ্ভিদ দেহের ফটোপিরিয়ডিজম, উদ্ভিদ দেহের অন্যান্য অ্যাক্টিভিটি, ওই যে মূল প্রশোধন প্রক্রিয়া, অভিস্রবণ প্রক্রিয়া, এই সব প্রক্রিয়াকে উদ্ভিদ কী করবে, আবার সেই শক্তি দ্বারাই কী করবে, নিয়ন্ত্রণ করবে। এই হচ্ছে লাইফ সাইকেল, ফিজিওলজিক্যাল সাইকেলও বলা চলে এটাকে। তো যাই এই কাজগুলো চলতেই থাকবে। এই জন্য আমরা কিন্তু আসলে এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছি। তো যাই হোক, আমরা এখন যা জেনে নেওয়ার চেষ্টা করছি এখানে যে উদ্ভিদ দেহের মধ্যে কি ঘটছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা রূপা বলেছে যে গম গাছে 0.15% কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সালোক সংশ্লেষণ বেশি থাকে। থ্যাংক ইউ। একটি মাত্র ফ্যাক্টর বৃদ্ধি করলে সালোক সংশ্লেষণ হার বাড়ানো সম্ভব নয়, বরং অন্যান্য ফ্যাক্টরগুলো সঠিক অনুপাতে কি করতে হবে, বাড়াতে হবে। আমরা এটা পেয়েছি আয়শার কাছ থেকে। আয়শা এবং রূপা, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে যে তোমরা প্রতিনিয়ত এই বিষয়গুলোর সাথে, আমাদের আলোচিত বিষয়গুলোর সাথে তোমরা প্রতিনিয়ত আসলে তোমাদের যে ইন্টারাকশনটা, এটা খুবই চমৎকার। একটু খেয়াল করে দেখি আমরা এবার যে তেমনি আমাদের দেহের বিশেষ এক ধরনের খাদ্য উপাদান আছে যা বিশেষ প্রক্রিয়ায় ভেঙে দেহের কি করে, শক্তির যোগান দেয়। প্রতিনিয়ত আমরা এগুলো খাচ্ছি। বাঙালি হিসেবে তো ভাতের কোনো বিকল্প নেই। খুব কম বাঙালি আছে, দুই একজন হয়তো পাওয়া যাবে যারা ভাত খায় না, কিন্তু ওই ভাত রিলেটেড কিন্তু চালের তৈরি বিভিন্ন উপকরণ দিয়ে আসলে খাবার দাবার গ্রহণ করে। আলটিমেট বিষয়টি একই রকম। তো আবার আমরা দেখি যে এখানে সুগার আমরা গ্রহণ করি প্রতিনিয়ত। অনেকেই হয়তো তাদের ডায়াবেটিক্সের কারণে হয়তো সুগার ছেড়ে দিয়েছে কিংবা খায় না, তারপরও বিভিন্ন খাদ্যদ্রব্যের ভেতরে কিন্তু সুগার চলে আসে। একেবারেই যে খাবারটা মিষ্টিও না, তার ভেতরেও কিন্তু শর্করা থাকে, সুগার থাকে। বিভিন্ন তরকারি, তরিতরকারি, এগুলোর ভেতরেও কিন্তু সবজি টবজি, শাকসবজি, তাদের ভেতরেও কিন্তু সুগার আছে। বিভিন্ন লেভেলে, বিভিন্ন মাত্রায় সেই সুগারগুলো আছে। যাই হোক, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদিও ডায়াবেটিক্স হলে সেই সুগারটা অভিশাপ হয়ে দাঁড়ায় মানুষের জীবনের জন্য, কিন্তু প্রতিনিয়ত সুগার আমাদের জন্য প্রয়োজনীয় হয়। সুগার ছাড়া আমরা চলতেই পারবো না। মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিতে যে সিস্টেমটা দাঁড় করিয়ে দিয়েছে, এই সিস্টেমের জ্বালানিটা হচ্ছে সুগার, ফুয়েলটা হচ্ছে সুগার।
এই ফুয়েল দিয়ে কিন্তু এই সুগারটাকে বার্ন করে কিন্তু আর অন্যান্য কাজগুলো সব কিছুই হচ্ছে। ফলে ইঞ্জিন চালানোর জন্য সুগারটা খুব জরুরি। যাই হোক, আমরা এখানে দেখলাম যে এই সুগারটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে রিলেটেড, এবং এই সুগার থেকে ভেঙেই পরবর্তীতে দেখি আমরা যে আমাদের দেহের প্রয়োজনীয় ঘটনাগুলো ঘটে। আমরা এই চ্যাপ্টারের গত দুটো পর্বে আগেই আমরা জেনেছি যে একটি হচ্ছে যে আমাদের ক্লোরোপ্লাস্টের ভেতরে কি ঘটেছে, সেখানে গ্লুকোজ তৈরি হয়েছে। এই গ্লুকোজটা আবার কি হয়, এই গ্লুকোজটা পরবর্তীতে আবার কোথায় চলে যায়, সাইটোপ্লাজমে চলে আসে, সাইটোপ্লাজম থেকে পরবর্তীতে আবার মাইটোকন্ড্রিয়ায় চলে যায়। তাহলে এই যে এই গ্লুকোজটাকে আবার কি করতে হয়, বার্ন করতে হয়। এই যে গ্লুকোজের বার্নিং প্রক্রিয়া, এটাকে আমরা বলছি সেলুলার রেসপিরেশন। যে প্রক্রিয়ায় জীবদেহের মধ্যে বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের মধ্যে তার যে জটিল খাদ্যদ্রব্যগুলো আছে সেটি হলো বিভিন্ন এনজাইমের প্রভাবে ভেঙে গিয়ে সরল এবং তার আত্তীকরণ উপযোগী যে উপকরণে পরিণত হয়, এবং সাথে সাথে হলো যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা দেখেছি যে অক্সিজেন তৈরি হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, তাহলে সেই প্রসেসটার নাম দিয়েছি আমরা হলো শ্বসন প্রক্রিয়া। আমরা একে সংজ্ঞায়িত আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করব। গতকালকে আমরা দেখেছিলাম একটা বিষয়, এখানে একটু খেয়াল করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্লুকোজকে দেখানো হচ্ছে। গ্লুকোজ একদম নিচের দিকে যদি স্ক্রিনটা দেখা যায় তোমরা দেখতে পারবে গ্লুকোজকে মেনশন করা হয়েছে, এখানে একটু এমফাসিস করা হচ্ছে গ্লুকোজকে। তাহলে এত জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করলাম, গ্লুকোজ তৈরি করলাম। এই গ্লুকোজ কি হবে এবার, এত জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করলাম, কোন জটিল প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ফটোফসফোরাইলেশন, তার থাইলাকয়েডের মধ্যে ফটোফসফোরাইলেশন, এরপর হচ্ছে বান্ডাল শীট মেজোফিলের মধ্যে কেলভিন চক্র, হ্যাসো স্ল্যাক চক্র, এত চক্রর পর আমাদের কাছে তৈরি হলো কি, আমাদের কাছে তৈরি হলো যে গ্লুকোজ তৈরি হলো। এই গ্লুকোজকে আমরা এবার কি করব, এই গ্লুকোজ ভেঙে এবার আমরা শক্তি উৎপাদন করব। এই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি, শ্বসন প্রক্রিয়া। কেউ যদি তোমাকে প্রশ্ন করে, এক কথায় তুমি যদি বলে যাও যে গ্লুকোজকে বা আমাদের দেহের মধ্যে যে জটিল খাদ্যদ্রব্যগুলো আছে যেগুলো শ্বসনিক বস্তু, এই শ্বসনিক বস্তুগুলো ভেঙে সেখান থেকে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বা জৈব রাসায়নিক প্রক্রিয়া, তাকে বলছি আমরা শ্বসন প্রক্রিয়া। সহজভাবে বললেও 100% নম্বর তোমাকে দিতে বাধ্য। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসলে গ্রিক শব্দ রেসপাইরেট থেকে একটু ব্রেথ, শ্বাস নেয়া, এবং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে কোষস্থ জটিল খাদ্যবস্তু জারিত হয় এবং খাদ্যের যে স্থিতি রাসায়নিক শক্তি আছে সেটিকে তখন কি করে গতিশক্তিতে রূপান্তর করে, তাকে বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। সাধারণত জীবদেহের প্রতিটি কোষে বিদ্যমান শ্বসন প্রক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকে। আমরা এখানে দেখলাম যে এখানে হচ্ছে গ্লুকোজ, যেটা অক্সিজেন দ্বারা গ্লুকোজটা জারিত হবে, বার্ন হয়ে সেখান থেকে কি উৎপাদিত হবে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং এনার্জি রিলিজ হবে। সেই এনার্জিটা ব্যবহার করেই, এনার্জি বলতে এখানে এটিপির কথা বলা হয়েছে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যাকে বারবার বলি আমরা বায়োলজিক্যাল কয়েন। আমাদের বডির জন্য যে কোনো কাজের জন্য খরচ করার জন্য আমাদের যে কয়েন দরকার, টাকা পয়সা দরকার, সেটা হচ্ছে এটিপি। এই এটিপি খরচ করেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করি, বিভিন্ন কাজগুলো করে থাকি। এজন্য প্রত্যেকটা জায়গায় দেখবে তোমরা যে একটা এটিপি ভেঙে গিয়ে সেখানকার একটা ফসফেট দান করে দিয়ে বিক্রিয়া ঘটে এডিপিতে রূপান্তর হয়। কোথাও আবার এডিপি কি করে, একটা ফসফেট গ্রহণ করে শক্তি উৎপাদন করে এটিপিতে রূপান্তর হয়। এই প্রসেসগুলো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্রিয়ার মধ্যে দেখে থাকবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের সাথে আরও অনেক স্টুডেন্টকে পেয়েছি, হ্যাঁ, যাদের খুবই প্রয়োজন আছে, যাদের খুব দরকার আছে এই বিষয়গুলো জানার জন্য, অবশ্যই আমরা তাদেরকেই সাথে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য স্টুডেন্ট এখনও আমাদের সাথে রয়েছে। ওকে, জৈব মুদ্রা পেলাম আমরা, মোবারক হোসেন বলল, এখানে হলো যে সাবরিনা রোজা বলেছে, গ্লুকোজের কথা বলেছে, মোহাম্মদ এহসানুল মাহবুব যে রেসপেয়ার থেকে আসলে এখানে এসেছে টু ব্রেথ ইন গ্রিক ওয়ার্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য এবং রিপ্লাই করার জন্য, প্রত্যেকটা বিষয়কে রিপ্লাই করার জন্য। তো যাই হোক, এবার আমরা শ্বসনিক বস্তুগুলো সম্পর্কে একটু ধারণা নেই যে কী কী শ্বসনিক বস্তু আছে এখানে শ্বসনিক বস্তু হলো যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড, যে উপাদানগুলো ভেঙে আসলে আমরা শেষ পর্যন্ত এনার্জি পাই, সেই উপাদানগুলোকে আমরা বলছি হলো শ্বসনিক বস্তু। তো যাই হোক, এই সবগুলো শ্বসনিক বস্তু এই শ্বসনিক বস্তুগুলো। এরপর আসি আমরা যে শ্বসন প্রক্রিয়াটা একরকম নয়। শ্বসন প্রক্রিয়াটা আমাদের জন্য যেরকম, যেমন উচ্চতর উদ্ভিদের জন্য যেরকম, তারা কি একটা ব্যাকটেরিয়ার জন্য কিংবা ইস্ট
কিংবা কিছু ফাঙ্গি আছে বা ফানজাই যাই বলো তোমরা, তাদের জন্য কি একরকম? একরকম নয়। কারো কারো ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন আছে, আবার কারো কারো ক্ষেত্রে অক্সিজেন ছাড়াই কিংবা অক্সিজেনের উপস্থিতি ছাড়াই তাদের কি হয়? শ্বসন হয়। এই জন্য আমরা দেখে থাকি পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে অক্সিজেনের উপস্থিতি নেই, কিন্তু সেখানে বায়ো অর্গানিজমের উপস্থিতি কিন্তু দেখা যায়। একদম মাইক্রো অর্গানিজম যারা সেখানে বসবাস করতে পারে। দুঃখিত। তাহলে তারা কোন প্রক্রিয়া বসবাস করে? একেবারেই সমুদ্রের সেই গভীর তলদেশে অন্ধকারে, যেখানে কোনো প্রাণীকুল উদ্ভিদকুল থাকার কথা না, সেখানে কি থাকে? সেখানে মাইক্রো অর্গানিজমগুলো আছে। একেবারে মাটির অনেক অনেক নিচে কিছু জায়গা আছে যেখানে মাইক্রো অর্গানিজম আছে। কিভাবে সেই মাইক্রো অর্গানিজমগুলো সেখানে বেঁচে থাকে? পাহাড়ের একেবারেই চূড়ায় যেখানে অক্সিজেনের নেই কিংবা অক্সিজেনের খুবই স্বল্পতা, সেই জায়গার মধ্যে মাইক্রো অর্গানিজমগুলো বেঁচে থাকে। হাউ ইট পসিবল? ফলে এখানে রেসপিরেশন প্রক্রিয়াগুলো আসলে বিবর্তনের ধারাই এটা হয়েছে। সেই মানে সেই জীবকুলটা তার মতো করেই তার দেহকে আসলে অভিযোজিত করেছে, বা এটা আল্লাহ পাকের তো স্বতঃস্ফূর্ত সৃষ্টির মাধ্যমে এটা হয়েছে। যাই হোক, আমরা একটা বিষয় দেখার চেষ্টা করি যে যাদের অক্সিজেন প্রয়োজন সেটা হচ্ছে যে সবাত শ্বসন, আর যাদের অক্সিজেন প্রয়োজন নেই বা অক্সিজেনের উপস্থিতি ছাড়া মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, দুঃখিত এখানে হয় না হবে, এই জন্য এটা হচ্ছে হয় আর এখানে হচ্ছে হয় না। তো যাই হোক, এই দুটো বিষয় আমরা একটু জানলাম। যেখানে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় সবাত, যেখানে স উপস্থিত আছে, আর একটা হচ্ছে অবাত, যেখানে মুক্ত অক্সিজেন অনুপস্থিত। সবাত শ্বসনের প্রথম ধাপের একটা নাম আমরা জানি, এটার নাম বলছি আমরা গ্লাইকোলাইসিস। প্রথম ধাপের নাম বলছি আমরা কি? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মধ্যে কি ঘটে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সরাসরি যে শক্তি তৈরি হবে এমনটা না, এখানে কিছু শক্তি তৈরি হয় বটে, কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে? শেষ পর্যন্ত পাইরুভিক অ্যাসিডের মধ্যে এটা মানে 2-পাইরুভেটে রূপান্তরিত হয়। এই যে পাইরুভেটে রূপান্তর হওয়া পর্যন্ত যে প্রসেসটুকু আমাদের মাঝখানে প্রয়োজন হয় সেটি হচ্ছে কি? গ্লাইকোলাইসিস প্রসেস। মনে রাখা জরুরি, এখানে গ্লাইকো বলতে আমরা গ্লুকোজকে বুঝিয়েছি, আর লাইসিস শব্দটা বায়োলজিতে যত জায়গায় লাইসিস শব্দটা পাবা বুঝে নিবা যে এটা বলতে বোঝানো হচ্ছে ভাঙ্গন, ভেঙে যাওয়া। তাহলে গ্লুকোজ ভাঙতে ভাঙতে, গ্লুকোজ বিভাজিত হতে হতে একসময় পাইরুভেটে রূপান্তরিত হয়েছে, এবং এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভেট তৈরি হয়। এবং এখানে শক্তি উৎপাদন প্রক্রিয়া আমরা দেখি, কিছু শক্তি ক্ষয় হয়, 2 অণু এটিপি ক্ষয় হচ্ছে, 6 অণু আবার শক্তি এখান থেকে আমরা আবার পাচ্ছি, স্টোর হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার আমরা চেষ্টা করি। তো এখানে গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ বলেই দেওয়া আছে, এবং লাইসিস শব্দের অর্থ ভাঙ্গন। সুতরাং যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় ধাপে ধাপে ভেঙে গিয়ে কি হয়? বিজারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বা পাইরুভেট তৈরি হয়, তাকে বলছি আমরা গ্লাইকোলাইসিস। ভেরি সিম্পল। সো আবিষ্কারকের নাম অনুসারে এখানে বলা হয় ইএমপি, এটাকে বলা হয় কারণ এখানে হলো যে এমবেডেন মেইরোফ এবং প্যারনাস, এরা হলো এই প্যাথওয়েটা তৈরি করেন, এদের নামকরণ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না, তাই এটি সবাত অবাত শ্বসনের কি ধাপ? প্রথম ধাপ, ম্যান্ডাটরি। উদ্ভিদের ক্ষেত্রে বা অণুজীবের ক্ষেত্রে সবাত শ্বসন বা প্রাণীর ক্ষেত্রে সবাত শ্বসন হোক আর অবাত শ্বসন হোক, কিন্তু গ্লাইকোলাইসিস হতে হবে। এবং মনে রাখতে হবে, গ্লাইকোলাইসিসটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে হয় না, গ্লাইকোলাইসিসটাই শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। আমরা যে গ্লুকোজকে ক্লোরোপ্লাস্ট থেকে কোথায় পেলাম? সাইটোপ্লাজমে পেলাম। এবং আমরা যারা মানে প্রাণীগুলো এখানে আছি তাদের ক্ষেত্রে কি করি? গ্লুকোজকে তো আমরা খেয়ে ফেলি, তাই না? সেটা আমাদের কোষেও চলে যায়। তো কোষের অভ্যন্তরে গিয়েও সেখানে গ্লুকোজের কি হয়? জারণ হয়। তো যাই হোক, আমরা এটা কি পাই? এই গ্লুকোজটাকে কোথায় পাচ্ছি? সেই গ্লুকোজটাকে হলো সাইটোপ্লাজমের মধ্যে পাই। কোষের সাইটোপ্লাজমের মধ্যেই গ্লুকোজের এই ভাঙ্গন প্রক্রিয়া হয়ে সেখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড। তো সবার ক্ষেত্রে এটা দরকার। এরপরে হয়তো অন্যান্য যে প্রসিডিওরগুলো আছে, যেমন অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেগুলো হয়তো ডিফারেন্ট। অন্যান্য যাদের ক্ষেত্রে অবাত শ্বসন ঘটে, অক্সিজেনের দরকার নেই, তাদের ক্ষেত্রে সেগুলো ডিফারেন্ট। তো আমরা এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করি সরাসরি, একেবারেই আমার সাথে যদি এই প্রসেসটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করো, গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা কিন্তু একেবারেই এখানেই হয়ে যাবে। শুরুতে আমরা কি করলাম? গ্লুকোজ। তো এই গ্লুকোজটা থেকে কি তৈরি হওয়ার কথা? গ্লুকোজটা থেকে হলো হেক্সোকাইনাস এনজাইমের প্রভাবে গ্লুকোজ কি হয়? সেখানে একটা এটিপি খরচ করে এডিপিতে রূপান্তর হয়, ইনঅর্গানিক ফসফেট, এবং পরবর্তীতে সেটা কি তৈরি করে? গ্লুকোজ 6 ফসফেট।
গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে। এখানে একটা আইসোমারেজ এনজাইম, যেহেতু গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ, দুঃখিত একটি মেসেঞ্জার কল ইন্টারাপ্ট করেছে। এনিওয়ে দেখার চেষ্টা করি যে এখানে হলো গ্লুকোজ কি হয়, এখান থেকে একটা এটিপি থেকে একটা ইনঅর্গানিক ফসফেট গ্রহণ করে সে কী করলো, গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তর হয় এবং সে কে কাজ করে, হেক্সোকাইনেজ। তুমি যদিও এটা আগে থেকে খুব ভালোভাবে স্টাডি করেছো, একটু আমার সাথে সাথে এগুলো লেখার চেষ্টা করো, পড়াটা এখনই হয়ে যাবে। তাহলে এই গ্লুকোজটা হেক্সোকাইনেজের প্রভাবে কি হচ্ছে, সেখানে ভেঙে যায় কার সহায়তায়, এখানে একটা ইনঅর্গানিক ফসফেটের সহায়তায়, ফলে এটিপিটা খরচ হয়ে এখানে এডিপিতে রূপান্তর হয়। গ্লুকোজ 6 ফসফেট তৈরি হবে কিসে, একটু খেয়াল করে দেখি। গ্লুকোজ 6 ফসফেটটা তৈরি হবে ফসফোগ্লুকো আইসোমারেজ। যখন এই আইসোমারেজ এনজাইমগুলো থাকে, বুঝতে হবে যে এটার কোনো একটা আইসোমার তৈরি করে। আইসোমার কি আর ব্যাখ্যা করছি না, তোমরা জানো সেটা। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হচ্ছে এটা। এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট আবার ফসফোফ্রুক্টোকাইনেজ যখন তৈরি হয়, তখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে এবং অনেক ফসফেট যুক্ত হয়ে 1,6 আর একটা ফসফেট যুক্ত হলো, তার মানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখান থেকে একটা এটিপি খরচ হয়ে একটা ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গিয়ে সেটা ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে যুক্ত হয়ে, আগে আছে সে হলো 6, এবার 1 নম্বরের সাথে যুক্ত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে রূপান্তরিত হলো, আর এনজাইম হিসেবে কাজ করলো ফসফোফ্রুক্টোকাইনেজ নামক এনজাইম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার অ্যালডোলেজ ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটের উপর ক্রিয়া করে এরা কি করলো, সরাসরি এটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটে রূপান্তর করে এবং সে আরেক দিকে হলো 3-ফসফোগ্লিসারিল ডিহাইডে রূপান্তর করে। এই পর্যন্ত আমরা আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। যারা আমাদের সাথে আছো একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো, ওকে একটু খেয়াল করি। যাই হোক, আমাদের সাথে অনেকেই আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাথে থাকো, একটু লিখে রাখার চেষ্টা করো, ধন্যবাদ। এরপর একটু খেয়াল করে দেখি আমরা যে এখানে অ্যালডোলেজ কী করলো, যে সে হলো এটাকে ভেঙে একদিকে হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর 3-ফসফোগ্লিসারিল ডিহাইড, এরপর 3-ফসফোগ্লিসারিল, এবং এখানে আর একটা এনজাইম কাজ করে এখানে, যে ফসফেট আইসোমারেজ। এবার একটু খেয়াল করি, ফসফোগ্লিসারিল ডিহাইড ডিহাইড্রোজিনাস এই এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারিল ডিহাইড সেটা আবার এনএডিপি, এটার সাথে আবার কি হয়, NADPH2 তে রূপান্তরিত হয় এবং এখানে শক্তি কিন্তু উৎপাদিত হচ্ছে, আর এখানে আমরা শক্তি খরচ করেছি উপরের দিকে, এটিপি খরচ করেছি, আর এখানে NADP এর সাথে আবার কি করতেছি, শক্তি আমরা অ্যাড করতেছি। এখানে খেয়াল করো, এখানে আবার 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এবার আমরা ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার দেখলাম যে এখানে ADP থেকে আবার কি তৈরি হলো, ATP তৈরি হলো, শক্তি তৈরি হচ্ছে এই জায়গার মধ্যে। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিল ডিহাইড সেটা কি করে, ফসফোগ্লিসারিল ডিহাইড ডিহাইড্রোজিনাস এনজাইমের প্রভাবে ভেঙে গিয়ে সেখানে NADPH2 তে রূপান্তরিত হয় এবং 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আবার ADP এর সাথে কি হয়, আর একটা ইনঅর্গানিক ফসফেট এখান থেকে যুক্ত হয়। এখানে দেখো 1,3, তার মানে এখান থেকে একটা কিন্তু বেরিয়ে এসে সে 3 হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এখান থেকে একটা ফসফেট বেরিয়ে এখানে আমাদের এটিপি তৈরি করেছে। এটিপি তৈরি হলে এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সহজেই বোঝা যাচ্ছে বিষয়টি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরাসরি ফসফোগ্লিসারোমিউটেজ এই এনজাইমের প্রভাবে কি হয়, 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর একটা সেখান থেকে হলো ফসফেট বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে ইনোলেস নামক এনজাইমের মাধ্যমে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, নিশ্চয় তোমাদের মনে আছে হ্যাসো স্ল্যাক চক্রের কথা, যেখানে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড ব্যবহার করেছিলাম আমরা, কার্বন ডাইঅক্সাইড যার সাথে যুক্ত হয়েছিল। এরপর হচ্ছে যে পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড কাইনেজ ফসফোইনোলকে সেখান থেকে কাইনেজ আলাদা করে ফেলে এবং এখান থেকে কি তৈরি হয়, একেবারেই সরাসরি হলো ADP আবার এটিপিতে রূপান্তরিত হয়ে সরাসরি কিসে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই সরল চিত্রটা যদি, সরল প্রসিডিওরটা যদি জানা থাকে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা মানে পরীক্ষার মধ্যে হোক যেখানেই হোক সহজে বোঝা যায় যে কিভাবে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে 1 অণু গ্লুকোজ থেকে। সরল চিত্রের মাধ্যমে সরলভাবে তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং প্রত্যাশা করছি তোমরা এটি নিজেদের মধ্যে সরলভাবে বোঝারও চেষ্টা করেছো এবং এটিকে একটা স্ক্রিনশটের মাধ্যমেও রাখতে পারো, বইয়ের মধ্যেও আছে,
ইন্টারনেটে সার্চ দিয়েও অনেক কিছু খুঁজে পাবে এটা সম্পর্কে, তবে এভাবে উপস্থাপন করাটা একটা গুড প্র্যাকটিস। এই যেভাবে আমি তোমাদেরকে দিয়েছি এভাবে উপস্থাপন করাটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। দুঃখের বিষয়, পরীক্ষার সময় আমাদের শিক্ষার্থীরা এই সাধারণ বিষয়গুলো সুন্দরভাবে লিখতে পারে না। অনেক সময় আসে গ্লাইকোলাইসিসের ধাপগুলো বর্ণনা করো। অনেক সময় প্রশ্ন আসে যে হ্যাসো-স্ল্যাক চক্রের পরে যে বি চিহ্নিত অংশটি তৈরি হলো, মানে হ্যাসো-স্ল্যাক চক্র কেলভিন চক্রের ফলে বি মানে এখানে বোঝানো হয়েছে যে গ্লুকোজ এ বি সি ডি এক্স ওয়াই জেড দিয়ে বোঝানো হয়, সেই বিটা পরবর্তীতে শ্বসনের প্রথম ধাপে কিভাবে পরিবর্তিত হয়ে অন্য একটি উপাদানে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো। যদি তোমার কনসেপ্ট ভালো থাকে প্রশ্ন যেখান থেকে আসুক করতে পারবা। আর একজন ভালো শিক্ষার্থী হিসেবে এইটা কিভাবে পরীক্ষায় আসতে পারে, এটার সাথে কিভাবে লিঙ্ক করে উদ্দীপক তৈরি হতে পারে, এইগুলো প্র্যাকটিস করতে পারবে, মানে করতে হবে। আর যে শিক্ষার্থী এটা প্র্যাকটিস করতে পারবে, আমি মনে করি সেই শিক্ষার্থী যদি পরীক্ষায় কম নাম্বারও পায় সে বেস্ট স্টুডেন্ট। কারণ যে শিক্ষার্থী নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারে, নিজে নিজে আগে থেকে একজন টিচার কিভাবে প্রশ্নকর্তা প্রশ্ন তৈরি করে তার থটটা বুঝতে পারে, সেই হচ্ছে বেস্ট স্টুডেন্ট আমার কাছে মনে হয়। আমি একজন শিক্ষক, আমার ফিলোসফিতে তাই মনে হচ্ছে। অতএব তুমি যতটুকু পড়লে বুঝে পড়ো এবং বোঝার চেষ্টা করো এতটুকু দিয়ে কি প্রশ্ন হতে পারে, এতটুকু কি কাজে লাগতে পারে। আমরা কিন্তু অনেক শিক্ষার্থী, আমি জানি যেহেতু আমি এই বিষয়গুলো আগে ফেস করেছি আমার স্টুডেন্ট লাইফে। আমার টিচার বলতো গ্লাইকোলাইসিস পড়ো, গ্লাইকোলাইসিস কি, এটা কি খায়, এটা কি পড়ে, এটা কি মাথায় দেয়, এগুলো আসলে এক্সপ্লেইন করার কোনো সুযোগ ছিল না। গ্লাইকোলাইসিসের ধাপ করো, গড় করে মুখস্থ করতাম, 8-10 বার করে খাতার মধ্যে লিখতাম এবং মনে হতো যে হ্যাঁ আমি গ্লাইকোলাইসিসের ধাপগুলো লিখতে পারি, কিভাবে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় সেটা আমি বলতে পারি। কিন্তু কেন পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে আর গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার কারণটাই কি, মূল বিষয়গুলো কিন্তু আমাদের বুঝে পড়তে হবে। এবং প্রত্যাশা রাখছি যে আসলে আমরা যদি এই বিষয়গুলো যদি একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে খুব সহজেই, প্রয়োজনে এনজাইমের নামগুলো যদি মনে না থাকে, এনজাইমের নামগুলো এখানে মার্কিং করে 1 2 3 4 5 এরকম মার্কিং করে এনজাইমের নামগুলো দিয়ে রাখো, তখন মনে পড়বে 1 নাম্বার এনজাইমটা হচ্ছে এখানে এই হচ্ছে। এবং এনজাইমগুলোর নামগুলোর সাথে রিলেটেড, দেখো হেক্সোকাইনেজ তার মানে হলো কি গ্লুকোজ হেক্সোকাইনেজ, এখানে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ দেখে সেখানে হলো হেক্সোকাইনেজ। কাইনেজ এনজাইমটা এখান থেকে কি করে আলাদা করে ফেলে, ফলে এখানে দেখো যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে। আইসোমার তৈরি করে 6 ফসফেট কার, ফ্রুক্টোজের, এটার আইসোমার তৈরি করে। এবং ফসফোফ্রুক্টোকাইনেজ আবার এখান থেকে কি হয়, কাইনেজ এনজাইমটি কি করে, সেটা অবশ্যই পরবর্তীতে আরেকটা ফসফেটকে যুক্ত করতেছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো যে আগেরটা থেকে নিয়ে সেখানটা কি করে যুক্ত করে, এটিপি থেকে একটা ফসফেট এখান থেকে কি হয়েছে যুক্ত করেছে, এই জন্য হয়েছে কি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা হলো কাইনেজের কাজ, ফসফোফ্রুক্টোকাইনেজ। অ্যালডোলেজ এটা হলো গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এই দুটাতে রূপান্তর করে, তার সাথে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ সে হেল্প করে। আরও সহজ এনজাইম 3-ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস যখন হবে 3-ফসফোগ্লিসারেলডিহাইড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তরিত হবে এই বিষয়টি। এরপর একটু খেয়াল করো যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজের কথা তো আমরা জানি এখান থেকে, যে এখান থেকে কি করতেছে একটা 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এখান থেকে একটা অপসারণ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর করছে। এবং এখানে ফসফোগ্লিসারোমিউটেজ 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে রূপান্তর করে। ইনোলেজ তার মানে সে ইনোলকে যুক্ত করতেছে, তাহলে ফসফোইনোল ফসফেটের সাথে ইনোলকে কানেক্ট করতেছে, সংযুক্ত করতেছে, তাহলে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এবার ফসফোইনোলকে আবার রিমুভ করতে হবে পাইরুভিক অ্যাসিড থেকে, শুধু পাইরুভিক অ্যাসিড তৈরি হতে হবে, পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তার মানে এভাবেই যদি আমরা এগুলো একটু ভালোভাবে মনে রাখতে পারি, বুঝে পড়তে পারি, তাহলে কোনো পড়াই কিন্তু আসলে পড়াই না। আর এগুলো ধারাবাহিকভাবে বুঝতে হবে, কেন উদ্ভিদ কেন পানি গ্রহণ করলো, কেন খনিজ লবণ গ্রহণ করলো, উদ্ভিদের মধ্যে কেন সালোক সংশ্লেষণ হলো, হয়ে কিভাবে কোন চক্র বা কিসের মাধ্যমে শক্তি তৈরি হলো, হওয়ার ফলে কেন সে গ্লুকোজ তৈরি করলো, গ্লুকোজ তৈরির কারণটা কি, গ্লুকোজগুলো এবার কিভাবে উদ্ভিদ দেহের মধ্যে ব্যবহার করবে, সেগুলো ধাপে ধাপে আমরা যদি পড়তে না পারি, পুরো প্লান্ট ফিজিওলজি তোমাকে যদি একবারে তাবিজ বানিয়েও দেওয়া হয় তোমার গলায় ঝুলিয়ে, তাতেও কোনো লাভ হবে না। অতএব এগুলো বুঝে বুঝে তোমাকে কিন্তু পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি যে তোমাদের এই আজকের এই আলোচনাগুলো তোমাদেরকে অনেক সমৃদ্ধ করবে। খুব বেশি আলোচনা নাই, কিছু প্রশ্ন আছে এখানে আমাদের সাথে, সেই প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। তবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এখানে কি তৈরি হলো দেখলাম, গ্লাইকোলাইসিসের নিট যে উৎপাদনটা সেটা আমরা দেখলাম 2 অণু এটিপি নিট উৎপাদন, এবং এখানে 2 অণু NADH
এটা হচ্ছে আমাদের নিট উৎপাদন, সাথে হলো 2 অণু পাইরুভিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ভেতর দিয়ে গ্লুকোজ থেকে নিট উৎপাদন প্রক্রিয়া। এবং এখানেও একটি ওই সেম একটা প্রসেস তোমাদেরকে দেয়া হয়েছে। এখানে রেখাচিত্রটি অনুশীলন করো, যদি সম্ভব হয় বাসায় এরকম তোমরা রেখাচিত্রটি অনুশীলন করতে পারো বাসায় বসে থেকে। তো এরপর হচ্ছে যে নিম্নের গ্রাফটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যদি লিমিটিং ফ্যাক্টর থেকে কখনো তোমাদের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে, তখন এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিতে পারে। লিমিটিং ফ্যাক্টর কাকে বলে, লিমিটিং ফ্যাক্টর কিভাবে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, সেই প্রশ্ন হতে পারে। এটা অনুধাবনের জন্য। উদ্দীপকের উল্লেখিত ফ্যাক্টরটি ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের মধ্যে কোন ফ্যাক্টর দেয়া আছে? এখানে লাইট ফ্যাক্টর দেয়া আছে, তাই না? আলো কিভাবে সেই লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, আলো কিভাবে সালোক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটি লিমিটিং ফ্যাক্টর থেকে আমরা আজকে জেনেছি এখানে। এরপর হচ্ছে যে আমরা দেখেছি উদ্দীপকে উল্লেখিত ফ্যাক্টরটি কিভাবে সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। তার মানে এখানে কোন ফ্যাক্টর? আলো। আলোটা আবার সালোক সংশ্লেষণে কি ভূমিকা ব্যাখ্যা করে, একেবারেই ফটোফসফোরাইলেশন থেকে শুরু করে সেই কেলভিন চক্র পর্যন্ত পুরো প্রসেস কিন্তু আছে। আলোক পর্যায় পর্যন্ত ব্যাখ্যা করতে হবে তোমাদের, অন্ধকার পর্যায়ে দরকার নেই। ফলে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া এটিপি NADPH2 উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত ব্যাখ্যা করলেই চলবে এখানে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হলো আরেকটা মূল্যায়ন দেখি। ভাত, রুটি, আলু ইত্যাদি একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থযুক্ত খাদ্য উপাদান, যা জীবের দেহে এক্স প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তির যোগান দেয় এবং এক্স প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিতিতেই সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস কাকে বলে আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। গ্লাইকোলাইসিসে মোট শক্তির পরিমাণ কত আজকে আমরা জানলাম, নিট শক্তির পরিমাণটা আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো। উদ্দীপকে নির্দেশিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। সেই নির্দেশিত উদ্দীপকে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে এখানে জীবদেহের মধ্যে এক্স প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তির যোগান দেয়, শ্বসন প্রক্রিয়ার যে এক্স প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়াটার কথা বলা হয়েছে এখানে। এরপর হচ্ছে যে উল্লেখিত এক্স প্রক্রিয়াটির প্রথম পর্যায়টি রেখাচিত্র উৎপাদন করো। প্রথম মানে যে প্রক্রিয়া সেটা তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এবং তার রেখাচিত্র যে উপস্থাপন করার বিষয়টা সেটি উপস্থাপন করব। এখানে একটু কনফ্লিক্ট আছে। রেখাচিত্র উপস্থাপন করাটা সরাসরি এটা কিন্তু আসলে এটা আসলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে যদিও পড়ে না, কখনো কখনো এটা এসেছে, আমি দেখেছি বিভিন্ন বোর্ডে, তবু এটা হলো উচ্চতর দক্ষতার মধ্যে পড়ে না। এটা সরাসরি হলো প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে অনেক সময় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, আমরা আজকে দুটো হোমওয়ার্ক যদি বাসায় করি তাহলে মনে হয় যে এই চ্যাপ্টারটা এই যতটুকু আলোচনা করেছি তাহলে সহজ হয়ে যাবে। সময় তো তোমাদের আছে, যে ক্লাস শেষ করে পরে রেস্ট নিয়ে আধা ঘন্টা সময় দিলেই হয়ে যাবে আর কি। আশা করি এখানে তোমরা গ্লাইকোলাইসিসের রেখাচিত্রটি খাতায় আঁকবে। রেখাচিত্রের কথা বলছি। লিমিটিং ফ্যাক্টরে সালোক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করে, উক্তিটি বিশ্লেষণ করবে নিজের মতো করে। বিস্তারিত বইয়ের মতো এত বেশি লেখার দরকার নাই। কিভাবে কার্বন ডাইঅক্সাইড, কিভাবে ওয়াটার, কিভাবে আলো, এগুলো উদ্ভিদকে কি করতেছে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের লিমিটিং ফ্যাক্টর হিসেবে অপটিমাম লেভেল কোনটা, মিনিমাম লেভেল কোনটা, ম্যাক্সিমাম লেভেল কোনটা, এই বিষয়গুলো দিয়ে ছোট করে সুন্দর করে গুছিয়ে উত্তর লিখতে পারো, তাহলে আমার কাছে মনে হয় যে এনাফ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তো আলোচনার শেষে একেবারে বলবো যে উদ্ভিদকে ভালোবাসো। উদ্ভিদ কিন্তু আমাদেরকে মানে চারদিক থেকে উদ্ভিদের কারণেই কিন্তু আসলে আমাদের বেঁচে থাকাটাই পৃথিবীতে অনেক সুগম হচ্ছে, এবং উদ্ভিদই আমাদেরকে নানা রকমভাবে খাদ্য দিচ্ছে, শেল্টার দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারলে প্রত্যেকেই একটি করে হলো বৃক্ষ রোপণ করো, এবং এর ভেতর দিয়ে আমাদের দেশের মধ্যে সবুজায়নের একটি আন্দোলন তৈরি হোক আমাদের কিশোর বাতায়নের মাধ্যমে। আমরা বলতে পারবো কিশোর বাতায়নের এত হাজার শিক্ষার্থী, এত লক্ষ শিক্ষার্থী প্রত্যেকেই একটা করে বৃক্ষ রোপণ করেছে। আবারও সবাইকে আজকের ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে। একেবারেই দেখা হচ্ছে আগামী শনিবার দিন। সকল শিক্ষার্থী অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং মেন্টাল টেনশন ফ্রি রাখো, কারণ এটা খুব খারাপ জিনিস। এবং সকলের কাছ থেকে অনেক অনেক দোয়া প্রত্যাশা করছি আমার শারীরিক সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম।